আওয়ামী লীগ রাজনীতি করে আন্দোলন করে তার অধিকার আদায় করেছে, এটা হিস্ট্রি। আর বিএনপি স্বাধীন বাংলাদেশে যে কাজটি করেছে, যে প্রত্যেকটা মুহূর্তে একটা সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহারটা গ্রহণ করে তারা ক্ষমতায় এসেছে। দিস ইজ আ নর্মাল সিনিয়রিও, নাম্বার ওয়ান। ফলে আন্দোলনের ভয় দেখিয়ে অন্তত বিএনপি আওয়ামী লীগকে কিছুই করতে পারবে না, দিস ইজ ওয়ান। আমি একটা জাস্ট পলিটিক্যাল সাইড বলবো। আগামীতে যে জিনিসটা আছে, বিএনপি যদি আলোচনায় না আসে, অর্থাৎ সংসদে না আসে, তাহলে এই একতরফাভাবে সরকারকে আপনারা খালি মাঠে ছেড়ে দিলেন গোল দেওয়ার জন্য, এবং সেই গোল সরকার অবশ্যই দেবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার পরিপূর্ণভাবে বাতিল করে দিয়ে সংসদে যেভাবে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেইভাবে এককভাবে নির্বাচন করে, এবং সেইভাবে নির্বাচন না, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে কিভাবে আমি আপনাদের বলি। আপনি দেখেন অস্তিত্বের সাথে অস্তিত্বের স্বার্থে জামায়াত ইসলামী বিএনপির সঙ্গে থাকবে না, আপনি লিখে রাখেন, নির্বাচনে আসবে অস্তিত্বের স্বার্থে, এটা আমি লিখে দিতে পারি। ফজলুল হক আমিনীর যে ইসলামী ঐক্যজোট তারাও আসবে, এবং আই ডোন্ট নো যে রাজ পরিবারের অন্যতম সদস্য হিসেবে ব্যারিস্টার আন্দালিব পার্থ কি করবেন। হি ইজ এ ইয়াং ম্যান, এই যে দেখতেছেন কি করতেছে, আচ্ছা আমি জানি না তিনি কি করবেন, তিনিও রাজ রক্ত তার মধ্যে প্রবাহিত, তিনি কি করবেন একমাত্র গড নোজ। আমি তার ব্যাপারে ছেড়ে দিলাম, যাই হোক খাবেন। ফলে রাজনীতির মাঠে বিএনপি সম্পূর্ণ একা হয়ে যাবেন। এবং আরো একটি ভবিষ্যৎবাণী আমি আজকে করে গেলাম, সেটি হলো সরকারি দল হয়ে যাবে না, সেখানেও আমাদের 70 নির্বাচনের মতো এরকম হবে, এবং সেখানে বিএনপির যে গলটা, অর্থাৎ বেগম খালেদা জিয়া ইজ সারাউন্ডেড বাই এ গ্রুপ অফ কনস্পিরেটর। তার সঙ্গে যারা লোকজন আছে, ইনি তাদের কাউকে বিশ্বাস করেন না, এবং এই যে কনস্পিরেটর গ্রুপ আছে, দেখবেন যখন সরকারের একটা লাইমলাইটে চলে যাচ্ছে, এবং তারা যখন দেখবে বিএনপির আর কোনো অস্তিত্ব নাই, যেভাবে ওবায়দুর রহমান সাহেবের মতো হয়েছিল, এরা কিন্তু একটা আলাদা গ্রুপ হয়ে ভেগে মান্নান ভূঁইয়া যে কাজটি করেছিল, এই বিএনপির চারিপাশে যারা আছে তারা ভেগে এই সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনের অধীনে অবশ্যই তারা সেখানে আসবে। এবং গণরায়ের কথা আমি আপনাকে বলি, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, এই দেশের ইতিহাস যেভাবে বলেন, সাজানো গুছানো ভাবে আসলে কোনো দল কখনই ক্ষমতা আসতে পারেনি, থাকতে পারেনি। ফলে নির্বাচন হবে, এবং নির্বাচনে যে ভুলটি ইয়াহিয়া খান করেছিল, যে উনি সুন্দরভাবে সাজিয়ে উনি কল্পনাই করতে পারেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসে। এখন আমার মনে হয় যে এদেশের মানুষের গণতন্ত্রের প্রতি আস্থাশীল থাকা উচিত, গণতন্ত্রের প্রতি বিশ্বাস থাকা উচিত। নির্বাচনে যখন মাস পিউপিল একটা দিকে ধাবিত হয়, সেটাকে ম্যানিপুলেট করা যায় না। যদি করা যেত, আচ্ছা আমাদের জন্য না, আমার ঘটনা জনগণ যা চাইবে তাই হবে, দ্যাট আই এম টেলিং। আমি যদি এখন শুধুমাত্র বলি যে না আওয়ামী লীগ বিশাল ভাই 4 দলীয় জোট ছাড়া কোনো নির্বাচন আপনার মনে হয় গ্রহণযোগ্য? আমার তো এখন যে আমি তো বললাম যে তার জন্য জোটই থাকছে না, সবই আপনার শুধুমাত্র বিএনপির একটা খণ্ডিত অংশ থাকবে। খণ্ডিত অংশ মানে যে বিএনপির মধ্যে যে সমস্ত কনস্পিরেটর আছে, যে সমস্ত লোকজন আছে, এখন সামনে বসে বসে তারা খালেদা জিয়ার সঙ্গে থাকছে, কিন্তু পিছনে পিছনে তারা খালেদা জিয়ার পতন কামনা করছে। যখন দেখবেন যে অবস্থা, আপনার কথা শুনে আমি আই এম নট সারপ্রাইজড অনেস্টলি, নো ওয়ান্ডার যে আওয়ামী লীগের আজকে এই অবস্থা। আপনি আওয়ামী লীগ যে এই মাইন্ডসেটে চলছে, আমি আপনার কথায়, আপনি যে গণনাটা করলেন, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ আ নিউ প্রফেশন নাও। হ্যাঁ, আপনি সাংঘাতিক গণনা আপনার ঘটে হলো যে এটা গণনা করার জন্য খুব বেশি জ্ঞানের দরকার হয়। প্রথমে একটা কথা বলি, আপনি বারবার রাজ পরিবার, পলিটিক্সে দেয়ার ইজ নো পরিবার নাথিং। আমি আমার পলিটিক্স করি, এবং অফকোর্স আই এম প্রাউড যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার আত্মীয়, এবং দিস ইজ হেরিটেজ। বাট আমার রাজনীতিতে এখানে মাননীয়, আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আপনার ভবিষ্যতের উপর ছেড়ে দিয়েছি, আমি এখন কিছু বলছি না, আমাকে কোনো ছাড় দিবেন না। আমি আমার রাজনীতিতে অটল, আমি আমার কাজ করি, যেটা আমি বিশ্বাস করি, আমি সেটাই করি। সেটাও বোধহয় রাজরক্ত বলেই আর কি, না নট নেসেসারি, না ইট হ্যাজ নাথিং টু ডু উইথ রাজরক্ত, এই যে অ্যাটিটিউডটা সেটাও বোধহয় রাজরক্ত, রয়্যাল ব্লাড। আচ্ছা এনিওয়েজ, নো ইট ইজ নট রয়্যাল ব্লাড, এগুলি বলেন না ভাই, মানুষ এগুলি নেয় না, রয়্যাল টয়্যাল এগুলি চলে না এখন। না আমরা তো ঘটনা পর্বে তাই দেখি, এগুলি চলে না, আমি ঘটনা পর্বে তাই দেখি যে উনি তো কিছু ভবিষ্যৎবাণী করলেন। আচ্ছা আমি আপনাকে ভবিষ্যৎবাণীটা করে দিচ্ছি, আমার একটা সিম্পল ভবিষ্যৎবাণী, সেটা হলো, সিন্স আওয়ামী লীগ ইজ ডুইং পলিটিক্স, পলিটিশিয়ান ছাড়া, টেকনোক্রেট পলিটিশিয়ান দিয়ে, বিকজ আমার মনে হচ্ছে, আমি বারবার বলি, কেউ কাউকে নেতা বানাতে পারে না, মন্ত্রী বানাতে পারবো, কিন্তু নেতা কিন্তু আর জনগণ বানায়, জনগণ নিজের যোগ্যতা হয়। হ্যাঁ, তো সুতরাং এই আজকে যারা, যেমন ওই দিন দেখলাম আবুল হোসেন সাহেব টিভিতে বললেন, এডিবি বাংলা ভিশনে যে কন্ট্রাক্ট সাইন করছে এডিবি, ইনশাল্লাহ আমি সৎভাবে টেন্ডার করব। হ্যাঁ, আবুল হোসেন সাহেব বলেছেন। তো এই যে টেকনোক্রেট পলিটিশিয়ান যারা আছেন, ফারুক খান সাহেব, আবুল হোসেন সাহেব, দীপু মনি, বা যারা প্রধানমন্ত্রীর কনফিডেন্স যারা, হাফ অফ দেমকে আপনি বার্জাল আরব অথবা সিঙ্গাপুর সাংগ্রিলায় পাবেন, তাদেরকে রাজপথে পাবেন না, তারা থাকবেন না।
রাজনীতি বা পলিটিক্স উইল গো ব্যাক টু দ্য পলিটিশিয়ানস, তাদের কাছেই চলে যাবে। আর কোনো একটা মোহর তো মারতে হবে, আল্লাহ তাআলা তো একটা মোহর মেরে দেয়। না, আমরাও মনে করেছিলাম সবই তো আমাদের। হ্যাঁ, আবার আওয়ামী লীগ 2001 সালে মনে করেছিল যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, তো একটা মোহর তো মারতে হবে, না হলে ফলটা হবে কিভাবে, সেইটাই চিন্তা করছেন। জামাতে ইসলামী বা ইসলামী ঐক্যজোট কি করে না করে সেটা পরে দেখা যাবে। যেই ট্রিটমেন্ট আওয়ামী লীগ জামাত ইসলামীকে দিয়েছেন, তারপর যদি জামাত ইসলামী যায় সেটা তাদের ব্যাপার। তবে রাজনীতিতে কি জানেন, স্ট্রেট লাইন চিন্তা করা উচিত। আই উইল ওয়ার্ক ফর দ্য পিপল, আই উইল টেল দেম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ভাই এটা আমার কমিটমেন্ট ছিল, এতদূর আমি করতে পেরেছি, এতদূর আমি করতে পারিনি। সেক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা আছে কিনা যে, কারণ যুদ্ধাপরাধীদের বিচারটি এটি শেষ হবে কিনা এই 2.5 বছর, এটি নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। আমি বলছি, পৃষ্ঠটা রাখছি, সেক্ষেত্রে এই বিচারটিকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে জামাতকে নির্বাচনে নিয়ে আসার কোনো সুযোগ আছে কিনা, যে না যা আছে ছেড়ে দিয়ে বিচার টিচার করা হবে না? যুদ্ধাপরাধীদের যে বিচার, ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল যেটা হচ্ছে, এই ব্যাপারে কোনো টু শব্দই করা যাবে না, কারণ ইট উইল বি আ সাবজুডিস। ফলে এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। কত সাবজুডিস ম্যাটার আমরা এখানে ধ্বংস করে ফেলছি। যাক, এই বিষয় না, আমি একটা বিষয় আপনাকে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি। সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া, সবাই এই দুইজন মানুষকে, যারা বেশি পুরুষতান্ত্রিক সমাজে শুধুমাত্র বলে তারা মহিলা, আমি তাদেরকে একজন সাধারণ মহিলা হিসেবে আমি মনে করি না। এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দেন তার মনোনীত লোকজনই ক্ষমতা প্রাপ্ত হয়। এবং গত 30-34 বছর যাবৎ এদেশের রাজনীতিতে কিন্তু তারা বিভিন্ন রকম টানাপোড়েনের মধ্যে দুজনই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু এখানে সমস্যাটা যেটা দেখছি সেটা হলো, শেখ হাসিনা যিনি আছেন তিনি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা রাখেন এবং যা কিছু করেন তার মধ্যে হিপোক্রেসি নেই। অর্থাৎ তিনি যাদেরকে অপছন্দ করেছেন তাদেরকে কিন্তু জাস্ট কিকড আউট করে দিয়ে যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে নিয়ে তিনি কাজ করছেন এবং শি ইজ কনফিডেন্ট। খালেদা জিয়ার যে বিষয়টি হলো, তিনি তার থিম এবং আইডিওলজি হলো, তিনি কারোর সাথে ওই সমস্ত যে লোকজন আছে তার নিজের পরামর্শের মতো না চলে তার বিভিন্ন রকম শত শত উপদেষ্টা আছে, বিভিন্ন রকম সিদ্ধান্ত দিয়ে সকালে একজনকে বহিষ্কার করেন, বিকেলে একজনকে নেন, সকালে না বলেন, বিকেলে হা বলেন, সকালবেলা নেগোসিয়েশন আসবে না, বিকেলে আসবে না, এক সপ্তাহ আগে হরতাল দেন না, এক সপ্তাহ আগে দেন না। তো এই অবস্থাতে যিনি একটা স্ট্রিক্ট প্রিন্সিপালের উপরে তার একক দলকে এবং সরকারকে সঠিক নেতৃত্বের দিকে নিয়ে যাচ্ছেন, তাকে ফেস করার জন্য যে ভিত্তি দরকার সেটা আমি মনে করি না যে বেগম জিয়ার নাই। ফলে আন্দোলন নামে যতই ভয় দেখানো হোক না কেন, জনদুর্ভোগ বাড়বে, কিন্তু এই আন্দোলন করা এটা একেবারে অসম্ভব একটা বিষয়। 30 সেকেন্ড না, আসলে আমাদের দেশ নেত্রী, আমাদের 4 দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপনি যে কথাগুলি বললেন, তিনি 2বার প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রী, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মধ্যেও একটা ক্ষমতা দিয়েছে, তার না তো হবে না। শি নোজ বেটার দ্যান এনিওয়ান যে তার দল কিভাবে চালাতে হবে, সেই দল কিভাবে চালাতে হবে, এটা কিছু না। আমি অনুষ্ঠানের শেষে এতটুকু বলবো যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আওয়ামী লীগের সিরিয়াসলি চিন্তা করা উচিত, বিকজ আগামীতে যে ক্রাইসিসটা আসবে সেটার জন্য শুধুমাত্র দায়িত্ব আওয়ামী লীগকেই নিতে হবে এবং আরও ডেমোক্রেটিক হওয়া উচিত। আই এম শিওর অ্যাটলিস্ট আমরা এতটুকু বুঝে গিয়েছি যে দে হ্যাভ রিয়েলাইজড যে তাদের পপুলারিটি অনেকাংশে নিচে নেমে গিয়েছে, সেই কারণে তারা ব্যাকডোর বা এ ধরনের ম্যানিপুলেট করে নির্বাচনে করার চেষ্টা করছে। ডেমোক্রেটিক হওয়া উচিত, যদি আগামীতে জনগণ তাদেরকে ভোট দেয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা এবার নির্বাচিত হবে, না হলে হবে না। এর বাইরে অন্য কিছু যদি চিন্তা করে তাহলে ডিফিট হবে না, ফল হবে, সেটা খুব খারাপ হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা, চ্যানেল IGP বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com 616 নম্বরে আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে, ইন্টারনেটে তৃতীয়মাত্রা.com এবং facebook.com/তৃতীয়মাত্রা আপনার মতামত রাখতে পারেন। এবং আপনার মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার রাত 2টোয় এবং শুক্রবার দুপুর 1টা 5 মিনিটে। দেখবার আমন্ত্রণ রইল। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং মোহাম্মদ গোলাম মোল্লা রনি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, 2 তরুণ রাজনীতিক এবং 2 তরুণ আইন প্রণেতার বক্তব্য আপনারা শুনছিলেন। এই বক্তব্য যারা শুনেছেন নিশ্চয়ই তারা বুঝতে পেরেছেন যে ওনারা কি বলতে চেয়েছেন এবং শেষটা কিভাবে করেছেন। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ওনাদের কথা থেকে আমি কি পেলাম, হরতাল কি বন্ধ হবে, আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করেন আমার কাছে কোনো উত্তর নেই। ওনাদের আলোচনা থেকে আমি কোনো উত্তর পাইনি। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কি কোনো সমঝোতা হবে 2 পক্ষের মধ্যে, আমার কাছে যদি প্রশ্ন করেন আমার কাছে এর কোনো উত্তর নেই।
কেউ যদি প্রশ্ন করেন যে নির্ধারিত সময়ে নির্বাচনটি হবে কিনা এবং সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অর্থাৎ আগামী সংসদ নির্বাচন হবে কিনা, সেই নির্বাচনে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কিনা, আমার কাছে প্রশ্নের উত্তর নেই, এক কথায় বলা যেতে পারে নেই। সংঘাত সংঘর্ষের রাজনীতি কমবে কিনা, এক কথায় বলা যেতে পারে নেই। রাজনীতিকরা এই নির্বাচন রাজনীতির বাইরে জনগণের নৈমিত্তিক জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোর দিকে মনোযোগ দেবে কিনা, সেই প্রশ্ন